অনেক অনেক দিন আগে ছিল এক অনন্য রাজ্য, সুবর্ণপুর। রাজ্যটি চারিদিকে সবুজে ঘেরা, পাহাড় নদী দিয়ে ভরা, আর আকাশে সবসময় রঙিন পাখির কলতান। প্রজারা সুখে শান্তিতে বাস করত। সুবর্ণপুরের রাজা অদ্বৈত সিংহ ছিলেন ন্যায়পরায়ণ ও দয়ালু। তিনি সবসময় গরিবের পাশে দাঁড়াতেন। রাজমহল ঝলমলে হলেও রাজা ও রানীর মন ছিল সাদা ফুলের মতো পবিত্র। তাদের একমাত্র কন্যা, রাজকন্যা অর্পিতা, সবার প্রিয় ছিলেন। উৎসবের সকাল। রাজপ্রাসাদের আঙিনায় সঙ্গীত বাজছে, প্রজারা নাচছে, শিশুদের হাসি চারিদিকে ছড়িয়ে পড়ছে। রাজা ঘোষণা দিলেন, আমাদের রাজ্যে আজ থেকে কোনো অভাব থাকবে না, প্রতিটি ঘরে সুখের আলো জ্বলবে। প্রজারা হাত তুলে বলল, জয় সুবর্ণপুর, জয় অদ্বৈত সিংহ। কিন্তু ঠিক সেই মুহূর্তে প্রাসাদে প্রবেশ করলেন এক বৃদ্ধ ঋষি। তার চোখ গভীর, কণ্ঠস্বর রহস্যময়। তিনি রাজাকে বললেন, মহারাজ, সুখের সময় চিরস্থায়ী নয়, শীঘ্রই অশুভ ছায়া নেমে আসবে এই সুবর্ণপুরে। রাজ্য হারাবে তার আলো, প্রজারা কাঁদবে। তবে ভয় নেই, একদিন এক সাধারণ যুবক আসবে, যে রাজ্যকে অন্ধকার থেকে মুক্তি দেবে। রাজা বিস্মিত হলেন। রানী অশ্রুসিক্ত চোখে রাজকন্যাকে বুকে জড়িয়ে ধরলেন। অশুভ শক্তির প্রবেশ। আকাশে হঠাৎ কালো মেঘ জমল, বজ্রপাত শুরু হলো, দূরে পাহাড়ের চূড়ায় আগুন জ্বলে উঠল। সেই আগুন থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর ছায়া, কালো ডাইনি কায়রা। তার হাড়ের মতো হাত উঁচু করে সে চিৎকার করল, সুবর্ণপুরের সুখ আমার সহ্য হয় না, আমি তোমাদের আলো নিভিয়ে দেব। মুহূর্তের মধ্যে নদীর জল শুকিয়ে গেল, ফসল নষ্ট হল, আর প্রাসাদের দেয়ালে অন্ধকার ছায়া ছেয়ে গেল। রাজকন্যার সংকল্প। রাজকন্যা অর্পিতা রাতে একা চুপচাপ প্রাসাদের টাওয়ারে দাঁড়িয়েছিল। আকাশের তারার দিকে তাকিয়ে সে মনের মধ্যে প্রতিজ্ঞা করল, আমি অপেক্ষা করব সেই যুবকের জন্য, যেই রাজ্যকে রক্ষা করবে। যতদিন লাগে আমি হাল ছাড়ব না। তার চোখে জল ছিল, কিন্তু মুখে দৃঢ়তার আলো জ্বলছিল। দরিদ্র ছেলের জীবন। সুবর্ণপুরের রাজ্য থেকে অনেক দূরে ঘন বন ও পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রাম। গ্রামের ঘরগুলো কাঁচামাটি, ছাউনি দেওয়া। সেখানেই বাস করে এক দরিদ্র যুবক, আরিয়ান। সকালবেলা গ্রামের জীবন। সূর্যের আলো উঠতেই পাখির ডাক শোনা যায়। আরিয়ান প্রতিদিনের মতো নদী থেকে পানি তোলে, কাঠ কেটে মায়ের চুলোর জন্য আনে। গরিব হলেও সে সর্বদা হাসি খুশি। গ্রামের সবাই তাকে ভালোবাসে। এক বৃদ্ধ কৃষক বলল, এই ছেলে গরিব হলেও মনটা রাজাদের মতো বড়। আরিয়ানের স্বপ্ন। এক রাতে চাঁদের আলোয় আকাশের দিকে তাকিয়ে আরিয়ান বলে, আমি একদিনই গ্রাম ছেড়ে দূরে যাব। আমি রাজ্য দেখব, পাহাড় দেখব, সাগর দেখব। হয়তো একদিন আমি কারো উপকার করতে পারব। তার চোখে স্বপ্ন, কিন্তু বুকের মধ্যে অভাবের কষ্টও লুকানো। বৃদ্ধ সাধুর আগমন। একদিন দুপুরে বাজার থেকে ফেরার পথে আরিয়ান দেখে এক বৃদ্ধ সাধু রাস্তার ধারে বসে আছেন। তিনি ক্লান্ত, ক্ষুধার্ত। আরিয়ান নিজের হাতে থাকা এক টুকরো রুটি ও পানি দিয়ে দিল। সাধু মুচকি হেসে বললেন, বৎস, তুমি বড় মানুষ। গরিব হলেও কি হয়, তোমার মন সোনার মতো। এই নাও, তোমাকে আমি এক বিশেষ জিনিস দিচ্ছি। তিনি আরিয়ানের হাতে দিলেন একটি পুরনো মানচিত্র। জাদুকরি মানচিত্র। মানচিত্রে আঁকা ছিল পাহাড়, বন, নদী আর এক বিশাল রাজ্য, সুবর্ণপুর। সাধু ফিসফিস করে বললেন, এই মানচিত্র একদিন তোমার পথ দেখাবে। তোমার ভাগ্য তোমাকেই ডাকছে। বলে সাধু হাওয়ার মতো অদৃশ্য হয়ে গেলেন। সিদ্ধান্ত। আরিয়ান অবাক হয়ে মানচিত্র হাতে দাঁড়িয়ে রইল। সে ধীরে ধীরে আকাশের দিকে তাকিয়ে বলল, হয়তো এটাই আমার নিয়তি।
আমি যাত্রা শুরু করব অজানা পথে। তার চোখে তখন ভয় নেই, বরং দৃঢ় বিশ্বাসের আলো। যাত্রা শুরু, বিদায়ের সকাল। সকালের আকাশ রাঙা, গ্রামের সবাই মাঠে কাজ করছে। আরিয়াল একখানা ছোট ব্যাগে কিছু শুকনো রুটি, পানি আর মানচিত্র রেখে বেরিয়ে পড়ল। তার মা দরজার সামনে দাঁড়িয়ে চোখ ভিজিয়ে বললেন, বাবা, তুই তো আমার সব কিছু। জানি না সামনে কি আছে, কিন্তু তুই ভালো থাকিস। আরিয়ান মায়ের হাত ধরে বলল, মা, আমি ফিরে আসব, শুধু আমার জন্য দোয়া করো। গ্রামের মানুষ তাকে আশীর্বাদ করল। অজানো বনের পথ। আরিয়ান হাঁটতে হাঁটতে ঢুকে পড়ল ঘন বনে। চারিদিকে পাখির ডাক, ঝিঝি পোকার শব্দ, অদ্ভুত ফুল আর বিশাল গাছপালা। কখনো পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ। হঠাৎ এক ডালে বসা কথা বলা তোতা তাকে উদ্দেশ্য করে বলে উঠল, এই যুবক, তুমি কি সত্যি এই পথ চলতে প্রস্তুত? আরিয়ান অবাক হয়ে বলে, তুমি তুমি কথা বলতে পারো? তোতা হেসে উত্তর দিল, জাদুর পথে পা দিলে বিস্ময়ের শেষ নেই। তোতা জানালো, এই বনের ভেতর অনেক রহস্য লুকিয়ে আছে। বৃদ্ধ জাদুকরের সাক্ষাৎ। বনের গভীরে এক বৃদ্ধ জাদুকরের কুড়েঘর। তিনি আরিয়ানকে দেখে বললেন, তুমি সেই ছেলেটি যে মানচিত্র নিয়ে বেরিয়েছ? সাবধান, প্রতিটি পদক্ষেপে বিপদ লুকিয়ে আছে। জাদুকর তাকে একটি জলজলে কাঠি দিলেন, যা অন্ধকারে আলো দেখাবে। এটি তোমার পথপ্রদর্শক হবে। অভিশপ্ত সৈনিক। রাত নামতেই আরিয়ান বনের খোলা জায়গায় পৌঁছল। হঠাৎ মাটি ফেটে উঠল এক অভিশপ্ত সৈনিক। তার শরীরে লোহার বর্ম, কিন্তু মুখে ব্যথার ছাপ। সে গর্জে উঠল, এই পথে কেউ যেতে পারবে না, আমি ডাইনির অভিশাপে বাধা পড়েছি। আরিয়ান সাহস করে বলল, আমি তোমার সাথে যুদ্ধ করব না। তুমি যদি অভিশপ্ত হও, আমি তোমাকে মুক্ত করার চেষ্টা করব। সে জাদু দণ্ড দিয়ে সৈনিকের দিকে আলো ফেলল। সঙ্গে সঙ্গে অভিশাপ ভেঙে সৈনিক মাটিতে লুটিয়ে পড়ল। সৈনিক কৃতজ্ঞ হয়ে বলল, তুমি আলোর সন্তান। সামনে অনেক বিপদ, কিন্তু আমি তোমাকে আশীর্বাদ দিলাম। আকাশে অশুভ ছায়া। আরিয়ান বনের বাইরে এসে খোলা মাঠে দাঁড়াল। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, বজ্রপাত শুরু হলো। দূরে পাহাড়ের উপরে ভেসে উঠল কালো ডাইনি কায়রার ছায়া। সে ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, হ হ হ হ হ, তোমার যাত্রা এখনই শেষ হবে ছেলেটা। কিন্তু সেই মুহূর্তে জাদুদণ্ড থেকে আলো বেরিয়ে আকাশ চিরে দিল। কায়রা চিৎকার করে মিলিয়ে গেল। আরিয়ান মনে মনে বলল, আমি থামব না। যত অন্ধকারই আসুক, আমি এগিয়ে যাব। কায়রার দুর্গ। অন্ধকার পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে বিশাল কালো দুর্গ। চারপাশে আগুনের নদী, আকাশে বাদুর উড়ছে। ভেতরে বসে আছে কালো ডাইনি কায়রা। সে তার সোনালি আয়নায় তাকিয়ে দেখছে আরিয়ানকে। কায়রা ভয়ঙ্কর কণ্ঠে বলে, এই ছেলেটাই আমার অভিশাপ ভাঙবে? না, আমি তাকে ধ্বংস করব, তার আগেই। দানব সেনা প্রস্তুত। সে নিজের মন্ত্র উচ্চারণ করল। মাটি ফেটে বেরিয়ে এলো দানব সেনা। তাদের চোখ জ্বলছে আগুনের মতো, হাতে ধারালো অস্ত্র। কায়রা তাদের আদেশ দিল, ছেলেটাকে খুঁজে বের করো এবং তার আলো নিভিয়ে দাও। রাজপ্রাসাদে আতঙ্ক। সুবর্ণপুরের প্রাসাদে প্রজারা আতঙ্কে দিন কাটাচ্ছে। রাজকন্যা অর্পিতা তার মায়ের কাছে বলল, মা, আমি জানি সেই যুবক একদিন আসবেই, আমাদের বিশ্বাস রাখতে হবে। আকাশে হঠাৎ এক অশুভ ছায়া নেমে এলো। চারপাশে অন্ধকার ছড়ালো। প্রজারা চিৎকার করে উঠল, ডাইনি, ডাইনি এসেছে! রাজকন্যার সঙ্গে দেখা। গোপন সুড়ঙ্গ। আরিয়ান মানচিত্রের পথ ধরে হাঁটতে হাঁটতে এক রহস্যময় সুড়ঙ্গ পেল। সুড়ঙ্গের শেষে সে হঠাৎ পৌঁছে গেল সুবর্ণপুর রাজ্যের প্রাসাদের কাছে। প্রথম সাক্ষাৎ। প্রাসাদের বাগানে রাজকন্যা অর্পিতা দাঁড়িয়েছিল।
সে প্রথমবার আরিয়ানকে দেখে থমকে গেল। তার চোখে যেন আলোর ঝলক দেখা দিল। অর্পিতা বলল, তুমি তুমি সেই যুবক যাকে আমি স্বপ্নে দেখেছি? আরিয়ান অবাক হয়ে বলল, স্বপ্নে? তুমি কে? অর্পিতা মৃদু হেসে বলল, আমি সুবর্ণপুরের রাজকন্যা অর্পিতা। আর তুমি সেই আলো যার কথা ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে। মুক্তর রহস্য। অর্পিতা আরিয়ানকে বলল, রাজ্যকে মুক্ত করতে হলে তাকে খুঁজে আনতে হবে 7টি আলোর মুক্ত। প্রতিটি মুক্ত ভিন্ন ভিন্ন রাজ্যে লুকিয়ে আছে। শুধু সব মুক্ত একত্র হলে কায়রার অশুভ শক্তি ভাঙা সম্ভব। আরিয়ান দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আমি প্রতিটি মুক্ত খুঁজে আনব। তোমাদের রাজ্য আমি মুক্ত করব। প্রথম মুক্তর অভিযান যাত্রা বনপথে। অর্পিতা আরিয়ানকে মানচিত্রে প্রথম মুক্তর স্থান দেখাল, অন্ধকার বন। সে বলল, সেখানে এক ভয়ানক দানব পাহারা দেয় মুক্তটা। আরিয়ান রওনা দিল। বন যত গভীর হচ্ছিল তত অন্ধকার বাড়ছিল। দানবের আক্রমণ। হঠাৎ মাটি কেঁপে উঠল। এক বিশাল দানব গর্জে উঠল। তার চোখ লাল, দাঁত ধারালো, শরীর পাথরের মতো শক্ত। দানব গর্জে বলল, এ পথে কেউ মুক্ত নিতে পারবে না। আরিয়ান জাদুর দণ্ড বের করে সামনে দাঁড়াল। যুদ্ধ ও মুক্তি। আরিয়ান দানবের সাথে দীর্ঘ লড়াই করল, কিন্তু শেষে বুঝল দানব আসলে কায়রার অভিশাপে বন্দী। সে দণ্ডের আলো দানবের চোখে ফেলল। দানব চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। তার অভিশাপ ভেঙে গেল। সে কৃতজ্ঞ হয়ে আরিয়ানকে মুক্ত দিল। এই মুক্ত তোমার জন্য, তুমি সত্যি আলোর সন্তান। আরিয়ান প্রথম মুক্ত হাতে নিয়ে আকাশের দিকে তাকাল। তার চোখে ভয় নেই, শুধু দৃঢ়তা। বরফের রাজ্য, দ্বিতীয় মুক্ত। বরফের পথ। আরিয়ান মানচিত্র ধরে এগিয়ে গেল উত্তরের দিকে। পাহাড় পেরিয়ে সে পৌঁছাল এক বিশাল বরফে ঢাকা রাজ্যে। চারদিকে শুধু বরফ, জমাট হাওয়া, সাদা সাদা গাছ। বরফ রানীর অভিশাপ। এই রাজ্যের শাসক বরফ রানী সেলিনা, কিন্তু কায়রার অভিশাপে তার মন জমাট বরফ হয়ে গেছে। সে ঠান্ডা কণ্ঠে বলল, কেউ আমার রাজ্যে মুক্ত নিতে পারবে না। আমি চিরকাল শীতের মতো কঠিন থাকব। আরিয়ান সাহস করে উত্তর দিল, তুমি অভিশাপে বন্দী, আমি তোমাকে মুক্ত করব। বরফের যুদ্ধ। বরফের ঝড় উঠল। বিশাল বরফ দানবরা আরিয়ানের উপর ঝাঁপিয়ে পড়ল। সে জাদুর দণ্ড দিয়ে আলো ছড়ালো, ঝড় ভাঙল। অবশেষে রানীর বুকের জমাট বরফ গলিয়ে দিল। রানী কান্না করে বললেন, তুমি আমাকে মুক্ত করলে, এই নাও দ্বিতীয় মুক্ত। মরুভূমির ধনভাণ্ডার, তৃতীয় মুক্ত। মরুভূমির যাত্রা। আরিয়ান এবার দক্ষিণের মরুভূমিতে পৌঁছাল। চারদিকে শুধু বালি, ঝড়, সূর্যের তাপ। সে অনেক কষ্টে চলতে লাগল। রহস্যময় ধাঁধা। মরুভূমির মাঝখানে এক বিশাল পিরামিড দাঁড়ানো, ভেতরে ধনভাণ্ডার, আর সেখানে লুকিয়ে আছে তৃতীয় মুক্ত। কিন্তু দরজায় লেখা এক ধাঁধা, যে আলো ভাগ করে সেই প্রকৃত রাজা। আরিয়ান বুঝল তার হাতে থাকা আলোর দণ্ড ভাগ করলে পথ খুলবে। সে দণ্ডের আলো 2 ভাগ করে দিল। মুহূর্তেই দরজা খুলে গেল। ফাঁদের ভেতর। ভেতরে সাপ, ফাঁদ, আগুনের গর্ত। আরিয়ান সাহস করে সব অতিক্রম করল। শেষে এক সোনার বাক্স পেল। বাক্স খুলতেই তৃতীয় মুক্ত ঝলমল করে উঠল। সাগর তলের রাজ্য, চতুর্থ মুক্ত। সমুদ্রের তলদেশ। আরিয়ান এবার পৌঁছাল সমুদ্র তটে। এক জাদুকরী শাঁখ হাতে ফুঁক দিতেই সে সাগরের তলদেশে নেমে গেল। চারপাশে মাছ, প্রবাল আর ঝলমলে আলো। জলপরীর সাহায্য। সেখানে এক সুন্দর জলপরী এসে বলল, তুমি মুক্ত খুঁজতে এসেছ, কিন্তু কায়রার দানব সমুদ্র পাহারা দিচ্ছে। আরিয়ান সাহস করে বলল, আমি আলো দিয়ে তার অন্ধকার ভাঙব। সমুদ্র দানবের সঙ্গে যুদ্ধ। হঠাৎ এক বিশাল অক্টোপাসের মতো দানব সমুদ্র কাঁপিয়ে উঠল। তার 8টি সুর দিয়ে আরিয়ানকে আটকাতে চাইল। আরিয়ান দণ্ড দিয়ে আলো ছড়িয়ে দিল। দানব চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। জলপরী মুক্ত হাতে দিয়ে বলল, এই মুক্ত তোমার, আলোর যোদ্ধা।
সময়ের দ্বার ও চূড়ান্ত যুদ্ধ। সপ্তম মুক্ত। সময়ের দ্বার। শেষ মুক্ত লুকানো ছিল সময়ের দ্বারে। সেখানে দাঁড়িয়ে আছে একটি বিশাল ঘড়ি, যার কাঁটা ঘুরছে বিপরীতে। আরিয়ান ঘড়ির সামনে দাঁড়াতেই সে অতীত ও ভবিষ্যতের দৃশ্য দেখতে পেল। এক কণ্ঠ ভেসে এলো। শেষ মুক্ত পেতে হলে তোমাকে নিজের ভয় জয় করতে হবে। আরিয়ান নিজের হৃদয়ের অন্ধকারের মুখোমুখি হল, অভাব, ভয়, একাকিত্ব। কিন্তু সে বলল, আমি আলোয় বিশ্বাস করি, আমি হাল ছাড়ব না। মুহূর্তেই শেষ মুক্ত তার হাতে এসে পড়ল। চূড়ান্ত যুদ্ধ। সব মুক্ত একত্র হতেই আকাশ কেঁপে উঠল। কালো ডাইনি কাইরা তার বিশাল সেনা নিয়ে হাজির হল সুবর্ণপুরের দরজায়। সে চিৎকার করল, আজই হবে শেষ দিন, আলো চিরতরে নিভে যাবে। আরিয়ান প্রাসাদের সামনে দাঁড়িয়ে মুক্তগুলো তুলে ধরল। মুক্তগুলো মিলেই তৈরি হল এক বিশাল আলোর ঢেউ। দানব সেনা একে একে ভস্ম হয়ে গেল। অবশেষে কাইরা নিজেই যুদ্ধ করতে এলো। আলো বনাম অন্ধকার। আকাশ কালো হয়ে গেল, বজ্রপাত শুরু হলো। কাইরা অন্ধকারের মন্ত্র ছুঁড়ল, আরিয়ান আলো ছুঁড়ল। দীর্ঘ লড়াই শেষে মুক্তর আলো এত শক্তিশালী হল যে কাইরা চিৎকার করে ভস্ম হয়ে গেল। নতুন ভোর। অন্ধকার কেটে গেল, আকাশ পরিষ্কার হল, পাখিরা গান গাইল। সুবর্ণপুর আবার আলোর রাজ্যে পরিণত হল। রাজা ও রানী আনন্দে কেঁদে ফেললেন। প্রজারা আরিয়ানকে ঘিরে বলল, জয় আলোর যোদ্ধা, জয় আরিয়ান। ওর পিতা তার হাত ধরে বলল, তুমি শুধু রাজ্যকে বাঁচাওনি, আমার জীবনকেও আলোকিত করলে। আরিয়ান মৃদু হেসে বলল,
সত্য আর ভালোবাসার শক্তি সব অন্ধকারকে হারায়। সুবর্ণপুর উৎসব শুরু করল। আরিয়ান অর্পিতার মিলনে সুবর্ণপুর পেল এক